বামেরা সবকিছু পরিকল্পনা করেছিল যাতে ভারত স্বাধীনতা না পেতে পারে। হ্যাঁ, ঠিক শুনেছেন। যদি আমার কথায় আপনাদের ভরসা না হয় তবে এই ভিডিওটা পুরোটা দেখুন। যা আজ কমিউনিস্টরা নিজেদেরকে স্বাধীন সেনাবাহিনী বলে ডাকে, প্রতিটা মুহূর্তে তারা দেশের সঙ্গে কি কি গদ্দারি করেছেন তা ইতিহাস সাক্ষী আছে। সালটা 1942। গান্ধীজি যখন ভারত ছাড়ো আন্দোলন শুরু করেছিল তখন বামপন্থীরা ব্রিটিশদের পাশে দাঁড়িয়েছিল। ঠিক শুনেছেন। এবং তাদের পত্রিকা পিপলস ওয়ারে তারা বলেছিল যে এটি ব্রিটিশদের প্রচেষ্টাকে দুর্বল করে দেবে। তাদের কাছে মস্কোর আদেশ দেশের স্বাধীনতার চেয়েও বড় ছিল। যখন নেতাজি সুভাষচন্দ্র বোস বলেছিল যে তোমরা আমাদের রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেবো, এই বলে আজাদিন ফৌজ গঠন করেছিল, তখন কমিউনিস্টরা তাকে সম্বোধন করেছিল জাপানি জেনারেল তোজোর পালিত কুকুর বলে। জাপানি ফ্যাসিবাদের দাস, দেশদ্রোহী এবং না জানে আর কি বলে সম্বোধন করেছে। বামপন্থীরা আজাদিন ফৌজকে জাপানি সন্ত্রাসবাদের হাতিয়ার হিসাবে বর্ণনা করেছিল সেই সময়। আনুগত্যের এই সূত্রটি শেষ হয়নি। 1962 সালে চীনা হামলার সময়ও তারা চীনের সঙ্গে ছিল। এই সমর্থনে দলটি দুটি দলে বিভক্ত হয়ে যায় এবং সিপিআইএম এর জন্ম হয়। কমিউনিস্টদের মনোভাব সবসময় মস্কো এবং বেজিং এর প্রতি ছিল। তাদের কাছে জাতীয়তাবাদ পরে আসে এবং কমিউনিজম প্রথমে আসে। এখনো অবধি খুব বেশি কিছু পরিবর্তন হয়নি এদের। এরা এখনো পর্যন্ত একই রকম খেলা চালিয়ে যাচ্ছে। চীন যদি আমাদের জমি দখল করে নেয় তাহলে বামেরা শান্তিপূর্ণ আলোচনার মাধ্যমে নিষ্পত্তির কথা বলে এবং উভয় পক্ষকে দোষারোপ করে। কাশ্মীরে সন্ত্রাস যারা ছড়ায় তারা তখন মানবাধিকারের কথা বলে। কিন্তু যখন ভারতের ঐক্য এবং অখণ্ডতার কথা আসে তখন বামপন্থীরা বৈচিত্র্যের মধ্যে ঐক্য খুঁজে বেড়ান। যারা আজ নিজেকে সবচেয়ে বড় ধর্মনিরপেক্ষ ও প্রগতিশীল বলে অভিহিত করে তারা এই দেশের সবচেয়ে বড় সংকটের সময় বিশ্বাসঘাতকতা করেছে। তারা কখনোই দেশপ্রেমিক হতে পারে না। তারা ছিল কমিউনিস্ট যাদের গলার শিকলটা বাঁধা আছে সীমান্তের ওপারে।